সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছো। আমি স্বপন স্যার, দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির ধারণা আমরা প্রথমে জেনে নিই যে যৌথ মূলধনী কোম্পানির শর্তটা কী। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের অধীনে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত করে থাকে তাকে আমরা সাধারণত যৌথ মূলধনী কোম্পানি হিসেবে জানি। ঠিক আছে, তাহলে যৌথ মূলধনী কোম্পানির বার্ষিক আয় ব্যয়, লাভ, ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সর্বোপরি আর্থিক অবস্থা জানার জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয় তাকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বলে। ঠিক আছে, তাহলে তো আমরা প্রতিষ্ঠানের আয় ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সর্বোপরি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য যে আর্থিক যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয়, চূড়ান্ত হিসাব বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা বলে থাকি আর্থিক বিবরণী। ঠিক আছে, 1994 সালের কোম্পানি আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ইংল্যান্ডে 1844 সালে। উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত 1850 সালে। ঠিক আছে, এটা ভারতীয় কোম্পানি অ্যাক্ট 1913 সালে সেটি সংশোধিত 1994 সালে, যা আজ অবধি আমাদের দেশেও কি রয়েছে, প্রচলিত রয়েছে। তো এই হচ্ছে কোম্পানি অ্যাক্ট। আমরা এর পরেরটি দেখি, আর্থিক বিবরণীর ধারণা, কনসেপ্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রতিটি ব্যবসায় বা সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবসায় যাবতীয় কার্যাবলী সম্পাদনের পর একটি নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক অবস্থা জানতে চায়। ঠিক আছে, নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক অবস্থা জানতে চায় যে তার আর্থিক অবস্থা কীরকম আছে, ব্যবসার অবস্থা কী, লাভ হলো না ক্ষতি হলো, আয় কত হলো, ব্যয় কত হলো, সম্পদ কত হলো, দায় কত আছে তার। তাহলে আর্থিক অবস্থা জানার সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সহজবোধ্য পন্থা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করা। হিসাব চক্রের ধাপসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। সাধারণত হিসাবকাল শেষে ব্যবসায় বা সেবাদানকারী মুনাফাভোগী প্রতিষ্ঠান তাদের ব্যবসায় আয় ব্যয়, লাভ ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করে থাকেন তাকে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণীর বিভিন্ন অংশের ধারণা, যেমন আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার আর্থিক ফলাফল নির্ণয় করা এবং প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করা, এই দুটি উদ্দেশ্য ভিত্তি করলে আর্থিক অবস্থার মূল দুটি অংশধারের দুটি, একটা হচ্ছে বিশদায় বিবরণী, মোট লাভ বা নিট লাভ নির্ণয়, একটা হচ্ছে কি তোমার আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে মূল অংশ। এরপর দেখি আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপসমূহ, কী কী ধাপ রয়েছে। যেমন আন্তর্জাতিক হিসাব মান, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী ধাপ হচ্ছে 5টি। কী কী? বিশদায় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা আধুনিককালে এটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর সে আর্থিক বিবরণী প্রস্তুতে বিভিন্ন নোট ও টিকাসমূহ বা ব্যাখ্যা বা নীতিমালাসমূহ। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপসমূহ। এই 5টি অংশ রয়েছে। এরপরে যে কয়টি অংশ রয়েছে, আর্থিক বিবরণীর অঙ্ক করার পদ্ধতিসমূহ। আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক করার পদ্ধতি, সাধারণত দুটি পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী করা হয়। সেটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, আর 2 নম্বর হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। তাহলে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী হচ্ছে সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে তাদের প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকে। এসব প্রতিষ্ঠানের আয়ের উপাদান বা ব্যয়ের উপাদানসমূহ সীমিত পরিসরে হওয়ার কারণে মূলত তারা এক ধাপ বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, মানে তাদের এক ধাপ বিশিষ্ট মানে সাধারণত এক মালিকানা প্রতিষ্ঠান বা ছোটো যে প্রতিষ্ঠানগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো আছে, ছোটো প্রতিষ্ঠানগুলো সাধারণত বা সেবাদানকারী প্রতিষ্ঠান যারা, তারা এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকে। আর যারা পণ্য উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে তারা বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকে। এবং এই একধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কারা কারা তৈরি করে থাকে আমরা দেখি যে চিকিৎসা বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রকৌশলী সেবা প্রতিষ্ঠান, আইন সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান, মেরামত সেবা প্রতিষ্ঠান, পরামর্শ সেবা প্রতিষ্ঠান, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা সংক্রান্ত সেবা প্রতিষ্ঠান। এটা এবার হচ্ছে একধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর একটি সংক্ষিপ্ত নমুনা বিবরণ। টাকা আয়সমূহ কী কী আছে দেখো, সেবায়ের সাথে অনাদায় যদি থাকে কোনো কিছু যোগ হবে, বিনিয়োগের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, এগুলো সাধারণত থাকে আয়ের দিকে। আরও থাকতে পারে ভাড়া প্রাপ্তি থাকতে পারে। ঠিক আছে, শিক্ষানবিশ সালাম এগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে আয়ের দিকে থাকে। আর ব্যয়সমূহ কী কী থাকে সাধারণত বেতন খরচ, বিমা খরচ, ভাড়া খরচ, আপ্যায়ন, যাতায়াত, স্থায়ী সম্পত্তির বিবেচনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা আমরা সংক্ষেপে দিয়েছি, আরও অনেক কিছু আছে আয় ব্যয়তে। তাহলে আমরা এই যে মোট আয় থেকে আমরা মোট ব্যয়কে যদি ম্যানেজ করি, এই মোট আয় থেকে যদি আমরা মোট ব্যয়কে যদি মাইনাস করি তাহলে আমরা কী পাবো, নিট মুনাফা পাবো।
ঠিক আছে। এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর মূল থিম হচ্ছে সকল প্রকার আয়গুলোকে একসাথে যোগ করে সকল প্রকার ব্যয়গুলোকে আমরা একসাথে কী করবো, বিয়োগ করবো, তাহলে আমরা পাবো নিট মুনাফা বা ক্ষতি। যদি আয় বড় হয় এবং ব্যয় ছোট হয়, ব্যয়ের পরিমাণ টাকার অঙ্ক ছোট হয়, তাহলে এখানে কী হবে, নিট মুনাফা। আর যদি এমন হয় যে ব্যয়ের অঙ্ক টাকার অঙ্ক বড়, আয়ের টাকার অঙ্ক ছোট, তাহলে এখানে হবে নিট ক্ষতি। এর পরের অংশটিতে আমরা চলে যাই। এর পরের অংশটিতে আছে বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। আচ্ছা, বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীতে কয়েকটি ভাগ রয়েছে। যেমন প্রধানত দুইটি ভাগ রয়েছে। যেমন একটি প্রত্যক্ষ আয় বা ব্যয়ের পার্থক্যের মাধ্যমে নির্ণয় করা হয় মোট লাভ ক্ষতি, আর পরোক্ষ আয় ও ব্যয়ের পার্থক্যের মাধ্যমে নির্ণয় করা হয় নিট লাভ ক্ষতি। ঠিক আছে। তাহলে ধাপ 1, মোট লাভ নির্ণয়ের সূত্র বা মোট লাভ। যেমন বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলাটা দেখি আমরা, যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মানে সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা পাবো কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট যে প্রত্যক্ষ ব্যয়, এটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা কী পাবো, মোট লাভ পাবো। ঠিক আছে, এটা। এরপরের যে অপশনটি, সেটা হচ্ছে যে আমরা নিট বিক্রয় নির্ণয়। আমরা যদি বিক্রয়কে আলাদা করে বের করি, যে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় কী হয়, যোগ হয়। বিক্রয় মূল্যে যদি কিছু করা হয়, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, বিক্রয় মূল্যে বেতন প্রদান, এগুলো কী হবে, তোমার যোগ হবে। না, বিক্রয় ফেরত বা আনতে ফেরত থাকলে মাইনাস হবে। বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, এগুলো কী হবে, বা বাণিজ্যিক বাট্টা, এগুলো মাইনাস হবে। বিক্রয় ফেরত অথবা শর্তে প্রেরিত পণ্য মাইনাস হবে। মুনাফাবিহীন বিক্রয় কী হবে, মাইনাস হবে। এই আইটেমগুলো কী হবে, তোমার মাইনাস হবে। মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট বিক্রয়। এরপরে যে অপশন, সেটা হচ্ছে কি, তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের যে ফর্মুলা, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মানে সমাপনী মজুত পণ্য। মানে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমি এবছর নতুন যে ক্রয় করলাম, সেই ক্রয়গুলোকে যোগ করব, এবং এই ক্রয় করতে গিয়ে যে প্রত্যক্ষ খরচগুলো রয়েছে, সেই খরচগুলোকে আমরা যোগ করব, এবং বছর শেষে কী পরিমাণ পণ্য আমার মজুদ রয়েছে, যে সমাপনী মজুদকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে দেখো কী আছে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, ক্রয়ের সাথে কিছু কাজ রয়েছে, যেমন অলিখিত ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয়। ঠিক আছে, আগুনে বিনষ্ট পণ্য থাকতে পারে। এই জাতীয় ব্যয়গুলোকে মাইনাস করবো আমরা ক্রয় থেকে। তাহলে আমরা পাবো কি, নিট ক্রয়। নিট ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো রয়েছে, যেমন মজুরি বেতন, মজুরিও বেতন, শুধু বেতন নয়, মজুরি বেতন যখন থাকবে, মজুরি শব্দটা কাউন্ট হবে, মজুরিও বেতন। তারপর ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, নগর শুল্ক, আবগারি শুল্ক, কারখানার খরচ। ঠিক আছে, এরপর কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার জ্বালানি খরচ, কয়লা খরচ ইত্যাদি। এরপর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এরপর আমরা সর্বশেষ যেটা পাবো, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য থেকে আমরা, সমাপনী মজুত পণ্যের আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অবিকৃত পণ্যের ব্যয়। সমাপনী মজুত পণ্য বা অবিকৃত পণ্যের ব্যয়কে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো কি, বিকৃত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কী কী পেলাম, ধাপগুলো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, আমরা মাইনাস করবো সমাপনী মজুত পণ্য। এখন ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো কী কী, সেগুলো তো আমরা এখানে বললাম, যে মজুরিও বেতন, আমদানি শুল্ক, ডক চার্জ শুল্ক, আবগারি শুল্ক, জাহাজ ভাড়া। ঠিক আছে, এরপর হচ্ছে যে কারখানার খরচ, কারখানার গ্যাস পানি বিদ্যুৎ বিল, ড্রয়িং অফিসের বেতন, এগুলো হচ্ছে আমার কি, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। পরে যে ধাপটি আমরা পরে দেখতে পাচ্ছি, যে বিশদায় বিবরণী মোট লাভ নির্ণয়। তো মোট লাভ নির্ণয় সে একই জিনিস, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে ম্যানেজ করব। ওই বিক্রয় আমরা যা বলেছি, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, বিক্রেতা বা ফেরত শর্তে প্রেরিত পণ্য, মুনাফাহীন বিক্রয়, অলিখিত বিক্রয়, এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে ম্যানেজ করব। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, একটু আগে যেটা আমরা বললাম, না, বা কারখানার খরচ আছে এর ভিতরে। এরপর আমরা কী করবো, পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই ঠিক বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্যকে মাইনাস করি, তাহলে আমরা পাবো এখানে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এরপরে যে অংশটুকু আছে, সেটি হচ্ছে বিশদায় বিবরণী বা নিট লাভ নির্ণয়। ঠিক আছে, বিশদায় বিবরণী বা নিট লাভ নির্ণয়ের ফর্মুলা, মোট লাভ যোগ পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা, অথবা পরিচালন মুনাফা। এটা দুইটা ধাপ। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখন ইউজ করি না বর্তমানে। মোট লাভের সাথে পরিচালন আয়, পরিচালন ব্যয়, এটা ইউজ করে আমরা এই ফর্মুলাটাকে ফলো করব। ঠিক আছে, এটা আগে ব্যবহার করা হতো। মোট লাভের সাথে পরিচালন আয় যোগ হয়, পরিচালন ব্যয় বিয়োগ হয়, তাহলে পরিচালন মুনাফা পাওয়া যায়। পরিচালন মুনাফা থেকে পরিচালন ব্যয় ম্যানেজ করলে পরিচালন মুনাফা, অথবা আমরা মোট লাভ থেকে পরিচালন ব্যয়কে ম্যানেজ করলে পরিচালন মুনাফা পাবো। মানে এটা বর্তমানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি, সেটা হচ্ছে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় ইকুয়ালস টু নিট মুনাফা। আমরা এই ফর্মুলাটাই এখানে কী করবো, ব্যবহার করবো। যে সর্বশেষ যে ফর্মুলাটা, এটা ব্যবহার করবো আমরা। এই ফর্মুলাটা এখন ব্যবহৃত হয় না।
তো কিছু কিছু বইতে, কিছু কিছু পুরনো বইতে এখন এই ফর্মুলাটি রয়েছে, তবে বর্তমান সময়ে কিন্তু আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করে থাকি, প্রচলিত ফর্মুলা। মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় ইকুয়ালস টু নিট মুনাফা। এটা গেল। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্সেস। এই পরিচালন ব্যয় থেকে কী গেছে দেখি আমরা, বেতন, অফিস ভাড়া, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, তারপর হচ্ছে প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, বিজ্ঞাপন, বিমা প্রিমিয়াম, স্থায়ী সম্পত্তির অবচয়, সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, ছাপা ও মণিহারি, রপ্তানি শুল্ক, ভ্রমণ খরচ, আপ্যায়ন খরচ, ডাক ও তার খরচ ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার কি পরিচালন ব্যয়। এটা এরপর দেখো অনাদায়ী পাওনা বা কুরিন বা এখানে দেখো যে একটা বিষয় খেয়াল করো, যে এই যে আমরা অনাদায়ী পাওনার একটা কাজ দেখিয়েছি আমরা এখানে, যে অনাদায়ী পাওনা যদি থাকে, আমরা এই একটা কিছু কিছু স্টুডেন্ট এগুলো কী করে আমরা প্রবলেম ফেস করে, যে অনাদায়ী পাওনা খরচটা কীভাবে বের করে। তো প্রাপ্য হিসাবের যে চ্যাপ্টার ছিল, অধ্যায় ছিল, ওইখানে কিন্তু আমরা এটা করেছি। তাহলে অনাদায়ী পাওনা যদি বের করি, অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা যেটা, সেটা আমরা কোথায় থাকে, এটা রেওয়া মিলে থাকে। এখান থেকে যোগ নতুন অনাদায়ী পাওনাটাকে আমরা কী করবো, যোগ করব। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও আমরা কী করবো, যোগ করব। এটা প্রাপ্য হিসাবে যে অধ্যায় ছিল এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কী করবো, মাইনাস করব। তাহলে আমরা পাবো অনাদায়ী পাওনা খরচ। এখন কথা হচ্ছে অনাদায়ী পাওনা কোনটা নতুন আর কোনটা পুরাতন আমরা কীভাবে বুঝবো। সাধারণত পুরাতন অনাদায়ী পাওনা বা পুরাতন কুরিন রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকে, আর সমন্বয়ে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে কি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে যে স্টেপটি হচ্ছে সেটা হচ্ছে কি তোমার অন্যান্য আয় ও অন্যান্য ব্যয়। এখন এই অন্যান্য ব্যয় হচ্ছে যে তোমার কি এগুলোকে সাধারণত আমরা অপরিচালন আয় ব্যয় বলে থাকি সাধারণত, ঠিক আছে। এগুলো সাধারণত সরাসরি পরিচালনা কার্যের সাথে সরাসরি এগুলো জড়িত নয়, এই জন্য এগুলোকে অন্যান্য ব্যয় বলা হয়ে থাকে। যেমন অন্যান্য আয় থেকে কী থাকে, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, সঞ্চয়পত্রের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, উপভাড়া, শিক্ষানবিশ সালামি, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা, শেয়ার হস্তান্তর ফি, এগুলো হচ্ছে অন্যান্য আয়। আর অন্যান্য ব্যয়তে থাকবে ঋণের সুদ, মূলধনের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চুরি ও ছিনতাই বা দুর্ঘটনাজনিত অবসরভাবে ক্ষতি, বিবিধ ক্ষতি ইত্যাদি এগুলো। এরপরে যে অপশনটুকু আছে সেগুলো হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, ঠিক আছে। সংরক্ষিত আয় বিবরণীটা কীভাবে বের করবো আমরা, দেখো সংরক্ষিত আয়ের এখন কথা হচ্ছে সংরক্ষিত আয়টা কি। সংরক্ষিত আয় হচ্ছে প্রতি বছর কোম্পানি যে মুনাফা করে থাকে, মুনাফার একটা অংশ কী করে থাকে কোম্পানি সংরক্ষিত আয়তে জমা রাখে, ঠিক আছে। সংরক্ষিত আয়তে জমা রাখে যাতে করে ভবিষ্যতে যদি কখনো কোনো ক্ষতি হয় বা লস হয়, সেখান থেকে আমরা কী করতে পারি, এই ফান্ড থেকে টাকা নিয়ে ওটা রিকভার করতে পারি লসকে। এবং এটা বাধ্যতামূলকভাবে একটা যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই সংরক্ষিত আয়ে টাকা জমা রাখতে হয়, ঠিক আছে, কোম্পানির আপৎকালীন সময়। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি সংরক্ষিতের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি, এটা দিয়ে অঙ্কটা শুরু হবে। এরপর হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফাটা যোগ হবে এর সাথে, অবণ্টিত মুনাফা বা দাবিহীন বা অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, এটা যোগ হবে। আয়কর